নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য এনেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্প মোহভঙ্গ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প মোহভঙ্গ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাতটা ছিল জানুয়ারি মাসের, কুয়াশায় ঢাকা। জানালার কাঁচে জমে আছে শিশির। কফির কাপে রাখা ঠোঁটের দাগ তখনও শুকিয়ে যায়নি। বিছানার চাদরে এলোমেলো চুল ছড়িয়ে পড়ে আছে এক যুবতীর। চোখে এখনো ক্লান্তি, কিন্তু তৃপ্তির নয়, ভরসার। পাশে বসে থাকা পুরুষটি তখন নিঃশব্দে ফোনে টোকা দিচ্ছে। ক্যালেন্ডার খুলে দেখছে আজকের তারিখটা। একটা ডেট ফিক্সড করা, রাত 8টার। ডেটটা বহুমূল্য ক্লায়েন্টদের ডিনারের ডেট। ছেলেটি সব্যসাচী, গঠন সুগঠিত, মুখে তীক্ষ্ণ কৌতুক, চোখে অভ্যস্ত নৈঃসঙ্গ। মেয়েটি ইরাবতী। 6 মাস আগের পরিচয়, আর মাত্র 3 সপ্তাহ আগের ভালোবাসা। সে ভাবত এই রাতেই সব্যসাচীর দুঃখসিক্ত হৃদয়কে সে জয় করে ফেলেছে। সে ভাবত তাদের শরীরের মিলন হবে ভবিষ্যতের গভীরতায় বাঁধা প্রেমের প্রথম অক্ষর। সে ভুল ভাবত। ইরাবতী অর্থাৎ ইরা আলতো গলায় জিজ্ঞেস করল সব্যসাচীকে, তুমি চাইলে আমি সব ছেড়ে দিতে পারি সব্য, শুধু বলো তুমি আমায় চাও কিনা। সব্যসাচী হালকা হাসে, চোখ নামায়, উত্তর দেয় না। বেশ কিছুক্ষণ নৈঃসঙ্গতার সাথে কাটিয়ে বলে, কালকে সন্ধ্যায় আসবে তো? একটা গেট টুগেদার আছে। আমি চাই তোমার সঙ্গে আমার পরিচিতদের দেখা হোক। ইরা সম্মত হয়। সেভাবে এরা বোধহয় তার নিজের পরিবারের কেউ। তার আত্মবিশ্বাস ছিল হয়তো সব্যসাচী তাকে সকলের সামনে আপনার বলে পরিচয় করাবে। পরের দিন সন্ধ্যা। একটি বিলাসবহুল স্যুট, ঝাড়বাতির আলোয় ঝলমল করছে ভেতরটা। ইরা প্রবেশ করে। পরনে তার নীল গ্রাউন, চোখে হালকা হাসির ঝলক এবং কাজল, ঠোঁটটা সিঁদুরে, চোখে বিস্ময় আর আনন্দ মিশে থাকা প্রত্যাশা, গ্রাউনের সঙ্গে ম্যাচিং করে হালকা গয়না। ঘরের ভেতরে সব্যসাচী ছিল, সঙ্গে সব্যসাচীর 3 জন বিদেশি পুরুষ সঙ্গী, টেকনোলজি কোম্পানির প্রতিনিধি। চুক্তির বিনিময়ে বিনোদন চাওয়া খুব অপ্রচলিত নয় কর্পোরেট জগতে। সব্যসাচী ইরাকে দেখিয়ে নিয়ে তাকে আগিয়ে নিয়ে এসে বলে বেশ উচ্চ স্বরে, এই যে। হাত ধরে কাছে টানে ইরাকে, বলে, আজ তুমি আমার প্রেজেন্টেশন। তুমি জানো না তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিল ক্লোজার। ইরার পায়ের নিচে থেকে যেন মেঝে সরে যায়। সে ভেবেছিল সে এসেছে প্রেমিকের হৃদয়ে, কিন্তু সব্যসাচী তাকে ঠেলে দিয়েছে ক্লায়েন্টদের মুখে একটা বিশ্রী হাসির সাথে। সে ইজ স্পেশাল ফ্রেন্ড অফ মাইন, ফিল ফ্রি টু টক, সে ইজ ওপেন মাইন্ডেড। ইরা বোবা হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ,
তারপর যেই একজন বিদেশি তার হাত ধরে, ইরা সেই স্পর্শটা ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করে। বিশ্বাস, সভ্য, বিশ্বাসই ছিল আমার একমাত্র নগ্নতা। সেটাকে আজ তুমি সবার সামনে উন্মুক্ত করলে। তুমি হয়তো ডিল জিতবে, কিন্তু আজ তোমার অন্তঃশ্বাস শূন্য শূন্যতাকে চিরকালের মতো আমি দেখে ফেললাম। সব্যসাচী কিচ্ছু বলেনি। চোখে তার বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, ব্যবসায়িক মুনাফার আত্মবিশ্বাস। ইরাকে টানতে টানতে তিনজন নিয়ে যায় তাদের বেডরুমে। ইরা চিৎকার করেনি এতটুকু। আজ যেন দেহ নয়, সম্মান নিয়ে খেলতে বসেছে ইরা। ঘণ্টাখানেক পর সকলকে তুষ্ট করে ইরা চোখে জল নিয়ে বেরিয়ে যায়, পেছন দিকে তাকায় না। সব্যসাচীর চোখে তখন ডিল সাইন হওয়ার ইমেলের নোটিফিকেশন। এতদিনের কাজ ইরার মাধ্যমে সম্পন্ন হয়েছে তার। শুধু ঠোঁটের ওপরে হাত রেখে জানলার কাছের দিকে ইশারা করে সব্যসাচী। বাইরে তখন দেখা যাচ্ছে কুয়াশায় ঢেকে যাচ্ছে ইরাবতীর পায়ের চলন। তার চলন সোজাসুজি নয়, কেমন যেন আঁকাপাকা একটা সাপের মতো। ঠিকঠাক হাঁটতে পারছে না মেয়েটা, যদিও তাতে সব্যসাচীর বিন্দুমাত্র যায় আসে না। মহাভারতের সিংহাসনের লড়াই আজকের নয়, সেটা এক আত্মসম্মানের সংগ্রাম। হস্তিনাপুরের রাজসভা। দ্রৌপদীর বস্ত্রহরণের কিছুক্ষণ পর সবার মাঝখানে সকলে থমকে নিস্তব্ধ হয়ে রয়েছে। রাজসভায় এক অস্বস্তিকর নিস্তব্ধতা। দুঃশাসন পরাজিত, দ্রৌপদী শান্ত, কিন্তু চোখে অগ্নি। তার চারপাশে শত কণ্ঠ স্তব্ধতা। সেই নীরবতা ভেঙে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সভার সবাই কাঁপা গলায় তার দিকে। প্রভু, কৃষ্ণ বললেন, আজ সভা নীরব। কিন্তু এই নীরবতা কি লজ্জার না স্বার্থের? ধৃতরাষ্ট্র দীর্ঘশ্বাস ফেলে। গোবিন্দ, আমি চোখে দেখি না, কিন্তু মনের ভেতরে যেন অন্ধকার আরো ঘন হচ্ছে। মহারাজ, দৃষ্টি না থাকলে অন্ধ হওয়া যায় না। অনেকেই দেখে তবু কিছু বোঝে না। যিনি বোঝেন কিন্তু চুপ থাকেন, তিনি প্রকৃত অন্ধ মহারাজ। গান্ধারী বলে, এই অন্যায় আমি দেখতে চাইনি। আমি নিজের চোখ নিজেই বন্ধ করেছিলাম, কিন্তু আজ আমার আত্মা চিৎকার করছে। শ্রীকৃষ্ণ বললেন, স্বামীকে অনুসরণ করে চোখ বেঁধেছিলে দেবী গান্ধারী, কিন্তু আজ যদি ভেতরের চোখ খোলা দেখবে তোমার পুত্ররা কেমন অন্ধকারের দিকে হাঁটছে। দ্রৌপদী বলে, মাধব, আমার প্রশ্ন একটাই, আমার এই অপমান, এই লাঞ্ছনা কি শুধু নারী জন্মের দোষ, নাকি এই সভার সকলের নীরব সম্মতি? যুধিষ্ঠির বলে, দাসত্বের খেলায় ভুল করেছি। আমি ভেবেছিলাম ধর্ম পালন করছি, কিন্তু বুঝিনি ধর্ম মানে মূর্খতা নয়। ভীম বলে, আমি শপথ করলাম দুঃশাসনের রক্ত আমি পান করব। দুঃশান্তি আসবে না এই সভায় যতক্ষণ না অপমানের প্রতিশোধ নেওয়া হয়। শ্রীকৃষ্ণ কিছুটা কঠোর হয়ে বললেন, প্রতিশোধ তো সহজ সখা, কিন্তু আত্মসম্মান রক্ষা করার শক্তি কি ছিল আগে? যদি দ্রৌপদীকে খেলার বস্তু বানানো হয়েছিল, তখন তোমরা কোথায় ছিলে? অর্জুন বলে, মাধব, অন্তরাত্মা চিৎকার করেছিল, কিন্তু সমাজ নিয়মে বাধা। রাজধর্ম মানে কি শুধু চুপ থাকা? কৃষ্ণ বললেন, রাজধর্ম, কৌলিন্য, লজ্জা সবই অজুহাত যখন অন্তর আত্মা ন্যায়কে নির্দেশ দেয় আর মন তা অগ্রাহ্য করে। আমি শুধু তোমাদের সেই অন্তর আত্মার প্রতীক। আমি তোমার ভেতরের সেই স্বর যে তোমাকে বারবার বলেছিল থামো, কিন্তু তোমরা শোনোনি। কর্ণ বলল, আমিও চুপ ছিলাম মাধব। কৌরবদের পাশে দাঁড়িয়েছিলাম কারণ আমি সারা জীবন শুধু স্বীকৃতির খোঁজে ঘুরেছি। আজ বুঝছি আমি সম্মান পেতে গিয়ে কার অপমানের সঙ্গী হয়ে গেলাম। কৃষ্ণ বললেন, কর্ণ, তুমি শুধু নিজের জন্মের অপমান ভুলতে চেয়েছিলে, কিন্তু ভুলে গিয়েছিলে অন্যের অপমান ভুলতে পারে না ইতিহাস। আজ যদি দ্রৌপদীর বস্ত্রহরণে তোমার অন্তর কাঁদে, তবে তুমি জেনে রেখো তুমি মানুষ। দুর্যোধন বেশ উত্তেজিত। এই সভা কি শুধু দ্রৌপদীর জন্য কাঁদবে? আমার সম্মান, আমার সিংহাসনের অধিকার। সিংহাসন কখনোই সম্মানের প্রতীক নয় দুর্যোধন, বললেন শ্রীকৃষ্ণ। আত্মসম্মান রক্ষা করাই প্রকৃত রাজধর্ম।
তুমি আজ যা করেছো তা শুধু দ্রৌপদী নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। এই সভায় শুধু এক নারী অপমানিত হয়নি, সভ্যতা লাঞ্ছিত হয়েছে। কুন্তী বললেন চোখে জল নিয়ে, হে কৃষ্ণ, মহাভারত কি তবে শুরু হয়ে গেল? হ্যাঁ কুন্তী, বললেন কৃষ্ণ। আজকের দিনের ইতিহাসের সেই দিন, যেই দিন আত্মসম্মান নিচে পড়ে গিয়েছিল রাজনীতির পায়ের তলায়। আজ শুরু হলো এক যুদ্ধ, যা সিংহাসনের জন্য নয়, অপমানের প্রতিশোধের জন্য, ন্যায়ের জন্য। এই মহাভারত আত্মার সংগ্রাম। কৃষ্ণ কেবল এক দেবতা নন, আমাদের ভেতরে সেই স্বর যাকে আমরা প্রায়শই অগ্রাহ্য করি। মহাভারতের শুরু কিন্তু সিংহাসনের জন্য হয়নি, তা হয়েছিল নারীর আত্মসম্মান ভুল লুণ্ঠিত হবার সঙ্গে সঙ্গে। সেখানে সভার মহান পুরুষেরা মুখ বুজেছিল। কলকাতার এক পুরনো বাড়ির ছাদ, সময় বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, আকাশটা যেন অভিমানী কারো কান্নায়। সব্যসাচী ছাদের এক কোণে বসে, তার সামনে এক কাপ ধোয়া ওঠা চা, কিন্তু চায়ের দিকে তার নজর নয়, তার নজর দিগন্তের দিকে। এমন সময় ছাদে এসে দাঁড়ায় অদিতি। তার শাড়ির আঁচল ভিজে, চোখে প্রশ্রান্তির ছায়া। হেসে বলল, আবার একা বসে আছো? কি হয়েছে আজকে? সব্যসাচী চোখ নামিয়ে বলে, অফিসে আজ এমন একটা কথা শুনলাম যা আমার মনটাকে চেপে ধরেছে। বলো না, কি হয়েছে? তুমি টিম প্লেয়ার নও, তুমি শুধু নিজের স্বীকৃতি বাঁচাও। আমি তো নিজের জীবন উজাড় করে দিয়েছি এই প্রজেক্টে। আমি যদি স্বার্থপর হই তাহলে নিঃস্বার্থ কে? কে বলেছে তোমাকে? বস বলল। তুমি কি সত্যি সত্যি সবকিছু একা করেছো? অদিতি একটু চুপ থেকে প্রশ্নটা পাল্টা করলো সব্যসাচীকে। সব্যসাচী উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, রাত জেগে আমি কাজ করেছি, ছুটি নিইনি, অন্যদের ভুল পর্যন্ত ঢেকেছি। অদিতি শান্ত গলায় বলে, ঠিক, তুমি অনেক দিয়েছ, কিন্তু কখনো ভেবেছো যারা পাশে ছিল তারা হয়তো চেষ্টা করেছিল তাদের মতো করে? সবাই তো আর সব কাজে তোমার মতো দক্ষ না। সব্যসাচী একটু থামে, বলে, আমার মতো না হলে তারা আমাকে বোঝেও না। আমি শুধু চাই তারা আমার মতো একটু সিরিয়াস হোক কাজের বিষয়ে। বোঝো, এই আমার মতো হওয়া দাবিটাই কিন্তু স্বার্থপরতার জন্ম দেয় সব্যসাচী। আমরা সবাই চাই অন্যেরা আমাদের মতো ভাবুক, কিন্তু তাতে কি তারা মানুষ থাকে, নাকি কেবল ছায়া হয়ে যায়? অদিতির কথায় চুপ করে থাকে সব্যসাচী। অদিতি বলে, স্বার্থপরতা সব্য আমাদের মধ্যে থেকেই যায়, কখনো কামনার ছদ্মবেশে, কখনো লোভে, কখনো অন্যের তুলনায় নিজেকে বড় ভাবার আড়ালে। তুমি চাও সম্মান, সেটা দোষের কিছু না, কিন্তু যখন সেই সম্মান অন্যকে হেয় করে অর্জন করতে চাও, তখনই শুরু হয় বিচ্যুতি। সব্যসাচী নিঃশ্বাস ফেলে, বলে, তুমি বলছো আমি স্বার্থপর হয়ে পড়েছি? আমি বলছি তুমি মানুষ। বলে অদিতি, আমাদের সকলের মধ্যেই বীজ থাকে, কিন্তু কিছু ঘটনা সেই বীজ থেকে গাছ জন্মাতে না দিয়ে উপড়ে ফেলে দিতে হয়। আজ হয়তো তেমনই একটা মুহূর্ত এসেছে তোমার জীবনে। সব্যসাচী চুপ করে ছাদের কিনারার দিকে তাকিয়ে থাকে। অদিতি বলে, আজ যদি কেউ তোমার আত্মসম্মানে প্রশ্ন তোলে, তাহলে ভেবে দেখো, সে কি তোমার মর্যাদাকে ভাঙছে, না তোমার অহংকে চূর্ণ করছে? সব্যসাচী ধীরে ধীরে মাথা নোয়ায়। আমি বুঝতে পারছি, কোথাও না কোথাও আমি নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করতে গিয়ে নিজের মানুষটারই ভুলে গিয়েছিলাম। দর্প ভাঙলে দীপ্তি জেগে ওঠে সব্য, সেই দীপ্তি কিন্তু শুধু তোমার নয়, তোমার চারপাশের মানুষদেরকেও আলো দেবে। বৃষ্টির ধারা তখনও পড়ছে, কিন্তু সব্যসাচীর চোখে এক রাশ প্রশ্রান্তি। নিজের ভিতরের দেওয়ালে চির ধরেছে ঠিকই, কিন্তু সেই ফাটল দিয়েই আসছে নতুন কোনো আশার আলো। পরের দিন সকালে অফিসের কনফারেন্সের রুম সময়। সব্যসাচী ধীরে ধীরে অফিসে ঢোকে। মন আজ তার ভারী নয়, বরং স্পষ্ট। যাকে সে এতদিন নিজের শত্রু ভাবত, সেই বস আজ তার সামনে। সব্যসাচী দরজা ঠেলে বলে, স্যার, একটু সময় হবে? বস চমকে যান, বলেন, সব্যসাচী, নিশ্চয়ই, বসো। কি বিষয়ে? আমি কাল একটু অভিমান করেছিলাম স্যার আপনার মন্তব্যে, কিন্তু রাতে অনেক ভেবেছি আপনি ঠিকই বলেছেন। আমি হয়তো
নিজের কাজ নিয়ে নিজের কৃতিত্বটাকে যথেষ্ট করে গুরুত্ব দিতে গিয়ে নিজের টিমের কৃতিত্বটাকে বেশি গুরুত্ব দিতে পারিনি। বস নরম কণ্ঠে বললেন, আমি জানি তুমি পরিশ্রমী, প্রতিভাবান, কিন্তু নেতৃত্বে শুধু নিজের কাজ দিয়ে হয় না সব্য, অন্যকে সাথে নিয়ে হাঁটতে হয়। আমি বুঝেছি স্যার, আমি আমার টিমের সাথে কথা বলবো, আর আমি চাই আপনি আমাকে নতুন প্রজেক্টের একটা সুযোগ দিন। এইবার আমি আমার টিমকে সামনে রাখবো। খুব ভালো সব্যসাচী, খুব ভালো। তোমার মধ্যে এই পরিবর্তনটাই আমি দেখতে চেয়েছিলাম। তুমি বদলাচ্ছ। এই শুরুটা অনেক বড় কিছু আনবে তোমার জন্য। সব্যসাচী মাথা নোয়ায় সম্মানে। বেরিয়ে আসে অফিস কনফারেন্স রুম থেকে। করিডোরে দেখা হয় সহকর্মী রিমির সঙ্গে। রিমি মুচকি হেসে বলে, আজ তো মুখটা বেশ উজ্জ্বল লাগছে, কি হয়েছে? সব্যসাচী বলে, হ্যাঁ, অনেক কিছু শিখেছি গতকাল রাতে। চা খাবে? এইবার আমি অফার করছি। আর হ্যাঁ, তোমার সেই কোড রিভিউটা আমি আজই করব, দেরি হয়ে গেছে অনেক আগেই। আজ সব্যসাচীকে অনেকটা বদলে যেতে দেখছি মনে হচ্ছে। সব্যসাচী চুপ করে থাকে। বদল আসলে দর্প ভাঙার পরই আসে। অফিসে কনফারেন্স রুমের বাইরে লাউন্সের কোণে একটা নিরিবিলি টেবিল। সময়টা দুপুর। সব্যসাচী নিজের হাতে বানানো কফি নিয়ে বসে। রিমি, তন্ময়, শুভম, প্রিয়ঙ্কা সকলেই বসে আছে। হালকা আড্ডার মাঝেও একটা অস্বস্তির আবেশ ছড়িয়ে আছে, কারণ কেউ ঠিক জানে না সব্যসাচী ঠিক কি বলতে চাইছে। সব্যসাচী চুপ করে চারিদিকে তাকিয়ে বলে, আমি কিছু একটা বলতে চাই, একটু সময় দেবে? শুভম হাসি মুখে বলল, নিশ্চয়ই, আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে। সব্যসাচী বলল, সেটা ভালো না খারাপ? প্রিয়াঙ্কা নরম গলায় বলে, ভিন্নতা খারাপ না, তবে ভেতর থেকে না বদলালে ঠিকবে না। সব্যসাচী হালকা হাসে, ঠিক বলেছ, তাই তো এসেছি ভেতর থেকে বদল করতে। কালকের কথা তোমরা সবাই শুনেছ নিশ্চয়ই। আমি বসের সামনে নিজেকে একটু ভেঙে ফেলেছি। সত্যি? অবাক হয়ে জিজ্ঞাসা করে সকলে। সব্যসাচী বলে, হ্যাঁ, কারণটা আমি বুঝেছি। আমি অনেক কিছু করেছিলাম ঠিকই, কিন্তু সেটা আমার ছিল, আমাদের নয়। আমি টিমের অনেক কৃতিত্ব নিজের বলে ভেবেছিলাম। আজ বুঝতে পারছি নেতৃত্ব মানে একলা জয় নয়, সবার সঙ্গে পথ চলা। রিমি বলে, এবার বুঝেছ? আমি কতবার বলেছিলাম তুমি খুব ভালো, কিন্তু আমাদের আশেপাশে নয়, সামনে চলে যাও। সব্যসাচী মুচকি হেসে বলে, এইবার পাশাপাশি হাঁটবো, আর তোমার কোড রিভিউটা আমি নিজে করব, ফিডব্যাকও দেব। তাহলে নতুন প্রজেক্টে কাজ করবো একসাথে আমরা। হ্যাঁ, আমাদের সামনে একটা বড় ক্লায়েন্ট আসছে। স্যার আমাকে বলেছে এটা টিম ওয়ার্কের মাধ্যমেই করতে হবে। আমি চাই তোমরা সবাই থাকো। আমাদের স্কিল একসাথে ব্যবহার হলে আমরা শুধু প্রজেক্ট জিতবো না, আমাদের মধ্যে বিশ্বাসটাও গড়ে তুলব। তন্ময় উত্তেজিত কণ্ঠে বলে, আমি আছি ভাই, চলো একসাথে সব কাজ করি। ভুল হলে বলবে, শেখাবে, কিন্তু পাশে থাকবে, ঠিক তো? হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিলাম তন্ময়, আমি সবার পাশে থাকবো সব সময়। তাহলে চা খাওয়াটাও তো রুটিন করতে হবে। হ্যাঁ, এক কাপ চা অনেক কথার দরজা খুলে দেয় রিমি, ঠিক আজকের দিনটার মতো। সন্ধেবেলা আবার ছাদের কোনায়। অফিস শেষে সব্যসাচী আবার ছাদে এসেছে। অদিতি এখনো আসেনি। আকাশের দিকে তাকিয়ে থাকে সব্যসাচী। অদিতি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আজ আকাশটা মেঘলা না, পরিষ্কার, ঠিক তোমার মুখের মতো। আজ আমি মানুষ হতে শিখেছি অদিতি, নিজেকে সরিয়ে অন্যকে দেখতে শিখেছি। আত্মসম্মান নিজের নয়, অন্যের বোঝাটাও একটা বড় জয়, আর সেটা শেখাটাও। তুমি সেই পথেই হাঁটছো। আজ টিমের সামনে দাঁড়িয়ে আমি প্রথমবার কাউকে ছোট না করে বড় করে দেখেছি। এটাই তো দীপ্তি সব্য। নিজেকে ভাঙলে তবেই আলো ফোটে। তুমি ভাঙছো, তাই তো উদ্দীপ্ত হয়ে জ্বলছো। অফিসের ওয়ার্ক স্টেশন এলাকার সময় বিকেলে 5টার সময়। প্রজেক্ট সাবমিশনের আগের দিন। সবাই নিজের ডেস্কে ব্যস্ত, কিন্তু টেনশনটা যেন ঘুরে বেড়াচ্ছে বাতাসে। ফাইল চেক, কোড রিভিউ, লাস্ট মিনিট স্লাইড আপডেট সব একসঙ্গে চলছে। এমন সময় হঠাৎ রিমি মুখ নিচু করে সব্যসাচীর ডেস্কে আসে।
হাতে একটা রিপোর্ট, চোখে এক ধরনের উদ্বেগ। সব্য, আমি একটা ভুল করে ফেলেছি। এই রিপোর্টের গ্রাফের ডেটা ভুল। ক্লায়েন্ট যদি কাল দেখে তুমি নিজেই ধরেছ। গ্রাফ দেখে চুপ করে সব্যসাচী জিজ্ঞাসা করে রিমিকে। রিমি বলে, হ্যাঁ, প্রিয়াঙ্কা যখন চেক করেছিল তখন আমার সন্দেহ হয়। ও কিছু বলেনি, কিন্তু আমি বুঝেছি। সব্যসাচী গভীরভাবে বলে, তুমি এই ভুলটা ঢাকতে পারতে, কিন্তু করনি। এটা সাহসের কাজ। আমি জানি, আমি চাই না টিমের সম্মান আমার কারণে নষ্ট হোক। ভুল ধরেছ সেটাই অনেক বড় কথা রিমি। এটা একটা মানবিক ব্যাপার। তুমি স্বীকার করছো, সেটা তোমার নেতৃত্বের লক্ষণ। এবার আমরা একসাথে এটা ঠিক করব। তুমি আমার উপর রাগ করলে না? আমি যদি রাগ করি তাহলে আমি আজকের আমি নই। আমরা সবাই ভুল করি রিমি, আমি তো অনেকবার করেছি। কিন্তু আমরা যদি একে অপরকে সুযোগ না দিই তাহলে শিখব কি কখনো? কথাগুলির মাঝে প্রিয়াঙ্কা, তন্ময়, শুভম এসে দাঁড়ায়। সবার চোখেই একটা স্বস্তির অভিব্যক্তি। তন্ময় বলে, ভাই, আগে হলে রিমি এক সপ্তাহ ওই মাথা নিচু করে থাকতো। আজ সে নিজেই এসেছে, আর তুই ওকে দোষ না দিয়ে পাশে দাঁড়িয়েছিস। কারণ আমি বুঝে গেছি তন্ময়, ভুল একটা দরজা, যেটা সঠিকভাবে খোলা হলে শেখার আলো আসে। প্রিয়াঙ্কা বলে, তাহলে এই আলোয় আমরা স্লাইডগুলো আবার ঠিক করি, একসাথে করি। এইবার এই প্রেজেন্টেশন শুধু ক্লায়েন্টের জন্য নয়, আমাদের পরিবর্তনের দলিল হবে। প্রতিদিন অফিস শেষে ছাদে এসে কিছুক্ষণ সময় কাটানো সব্যসাচীর অভ্যেস। আজও অফিস থেকে ফিরে ছাদে বসে সব্যসাচী। আজকে ঝিরিঝিরি হাওয়া বইছে। পিছন থেকে পাশে এসে বসে অদিতি। হাতে রয়েছে 2 কাপ কফি। আজ অনেক ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু মুখটায় শান্তি আছে মনে হচ্ছে। কি হয়েছে? একটা ভুল ধরা পড়েছিল। আগে হলে চিৎকার করতাম, সবাইকে দোষ দিতাম। আজকে পাশে দাঁড়িয়ে ঠিক করেছি। আমি নিজেই নিজের স্বভাবে অবাক। অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা তুমি, তোমার ভিতরের পরিবর্তন। ত্রুটিকে গ্রহণ করতে পারা আর কাউকে সেই সুযোগটা দেওয়া একটা সত্যিকারের নেতৃত্ব গো। আগে ভাবতাম সম্মান পেতে হলে নিখুঁত হতে হয়। আজ বুঝি ত্রুটির মধ্যেও গ্রহণযোগ্যতা আছে, যদি মন খোলা থাকে। আজ তোমার টিম তোমার পাশে দাঁড়িয়েছে, কারণ তুমি তাদের পাশে দাঁড়িয়েছ। সম্মান দেওয়ার মধ্যে দিয়েই সম্মান অর্জন করতে হয় সব্য। আমি ধীরে ধীরে মানুষ হচ্ছি অদিতি, আর তোমার চোখেও যেন নিজেকে দেখতে পাচ্ছি। অফিসের বড় কনফারেন্সের রুমে 3 দিন পর ক্লায়েন্টের প্রেজেন্টেশনের আগের রাতে সবাই ব্যস্ত। বড় প্রেজেন্টেশনের প্রস্তুতি চলছে। প্রতিটি চোখের চাপ, প্রত্যেকটা মুহূর্ত টিকটিক করে চলছে ঘড়ির কাঁটার মতো। সব্যসাচী এবার আর শুধু দিক নির্দেশ দিচ্ছে না, সে পাশে বসে কাজ করছে, খুঁটিনাটি সব পর্যবেক্ষণ করছে। রিমি ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলল, এই রিপোর্ট গ্রাফে ইনফরমেশন ভালো যাচ্ছে না সব্য। আমি বুঝতে পারছি না কিভাবে ফ্লোটা সাজাবো। চুপ করে রিমির স্ক্রিনে চোখ রাখে সব্য। ধরো এইভাবে সাজাও যেন একজন সাধারণ মানুষও বুঝতে পারে। আমরা অনেক সময় এত ডেটা নিয়ে ভাবি যে বার্তা হারিয়ে যায়। তুমি শুধু ভাবো তুমি এটা কাকে বোঝাতে চাইছো। মানে এমটি দিয়ে ভেবেই স্ট্রাকচারটা বানিয়ে দেবো? হ্যাঁ, ডেটা তো অনেকেই দেয়, কিন্তু ডেটার ভেতরে মনের কথা খুঁজে বার করাই তো স্টোরি টেলারের কাজ। তন্ময় বলে, ভাই, আমার স্লাইডে একটা টাইমলাইন মিস করছে। কাল তো প্রেজেন্টেশন, কি করব? সব্যসাচী একটু থেমে বলে, চিন্তা করিস না, আমি বসে আছি তো, একসঙ্গে করব। ভুল হতেই পারে, কিন্তু সময় থাকতে শোধরানোই বুদ্ধিমানের কাজ। প্রিয়াঙ্কা বলে, আজকে টিম হিসাবে কাজ করতে ভালোই লাগছে। আগে মনে হতো আমরা শুধু ইনস্ট্রাকশন ফলো করি, এখন মনে হচ্ছে আমরা সবাই এই কাজটার শরিক। সব্যসাচী মুচকি হেসে বলে, কারণ আমি বুঝে নিয়েছি, নেতৃত্ব মানে নির্দেশ নয়, দায়িত্ব নেওয়া। কেউ পিছিয়ে পড়লে তার পাশে দাঁড়ানো। আমি শিখেছি আমার প্রকৃত সম্মান তখনই আসবে যখন আমি অন্যের সম্মানটা বজায় রাখতে শিখব। সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে সব্যসাচী ছাদে এসে দাঁড়ায়। পিছন থেকে অদিতি, আজ আবার ক্লান্তি, মনটা ভার। জেদ হয়েছে বুঝি? জেদ নয় অদিতি, এক ধরনের দায়িত্ব। বুঝেছি, শুধু নিজের আত্মসম্মান নয়, অন্যের ওপর সম্মান বজায় রাখাটাও আমার ওপরে নির্ভর করছে। এই তো, এটাই তো তোমায় আমি বলেছিলাম গো, তুমি সেটা অনুভব করতে শিখে গেছো। হ্যাঁ, আগে ভাবতাম সম্মান মানে অন্যকে হারিয়ে যেতা, কিন্তু এখন বুঝি
কালকের প্রেজেন্টেশন তোমাদের দলের সাফল্য আনবে, শুধু কাজের জন্য নয়, এই বদলে যাওয়া মনটার জন্য। আমি এবার সত্যিই প্রস্তুত অদিতি, কেবল ক্লায়েন্টের জন্য নয়, নিজের ভেতরের পরিবর্তনটা প্রতিফলিত করার জন্য। একটা হাই অ্যান্ড রেস্টুরেন্ট, ইনডোর কর্পোরেট প্রাইভেট কেবিন, সময় সন্ধ্যা, প্রেজেন্টেশনের পরের দিন। সবচেয়ে বড় চমক ছিল কোরকানির পক্ষ থেকে আসা প্রজেক্ট রিলেটেড প্রস্তাব। তারা চায় সব্যসাচী একা এই প্রজেক্টের নেতৃত্ব নিক, তার টিম ছাড়া। রিমি, তন্ময়, প্রিয়াঙ্কা সবাই জানে সব্যসাচীর নেতৃত্ব চতুর, কিন্তু তার ভেতরের অভিমত বোঝা দায়। তন্ময় বলে, ভাই সত্যিই কি তুই আমাদের ছেড়ে একা যাবি? যুদ্ধের সময় কেউ সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারে না তন্ময়, কিছু একটা পথ তো একলাই চলতে হয়। কিন্তু তুমি তো বলেছিলে আমরা একটা দল, তাহলে আজ? দলের অস্তিত্ব রাখতে হলে মাঝে মাঝে একজনকেই অন্ধকারে হাঁটতে হয়, সেটাই তো কৌশল। তুমি যাকে বিশ্বাস করো, আমি তাকে ভারসাম্য বলি প্রিয়াঙ্কা। সেই রেস্টুরেন্টের কেবিনে মৃদু আলো, পর্দা টানা। কোরকানি এক্সিকিউটিভ। আপনি তো জানেন, শুধু দক্ষতার জন্য নয়, একটু অভিব্যক্তি সম্পর্ক থাকলে বোঝাপড়া সহজ হয়। এই আপনি যেমন আকর্ষণীয়। সব্যসাচী কান পাতছে, কিন্তু মুখে নিষ্কলুষ ভঙ্গি। আপনি জানেন, আমি কেবল আমার কাজের বিষয়ে আগ্রহী, কিন্তু কাজ করলে সুবিধা তো একটু বেশিই পাওয়া যায়, তাই তো? একা কাজ করলে। কোরকানি ঠোঁটে চোনা হাসি দিয়ে বলে, সুবিধা, সম্মান আর কিছু ব্যক্তিগত পরিসর। আপনি চাইলে আরো কাছাকাছি আসা যায়। সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে নিখুঁত উপায় দূরত্ব। আমি খেলোয়াড়, কিন্তু কার্ড গোপনেই রাখি। সব্যসাচী হাতে হাত মেলায় কোরকানির। অদিতির সঙ্গে এসেছে ছাদে। সব্যসাচী মাথা নিচু করে। অদিতি বলল, তুমি জানো তুমি যেটা করছো সেটা শকুনির মতো কৌশল। তুমি স্বীকার না করলেও তোমার মুখের প্রতিচ্ছবি বলে দিচ্ছে তুমি ওদের পরিশ্রমকে উপভোগ করছো, কিন্তু কোরকানির কাছে সমস্ত কৃতিত্ব তুমি নিজে নিচ্ছ। আমি নিজেকে নিজে শকুনি ভাবি না, কিন্তু শকুনির কৌশল আমার রক্তে মিশে আছে গো। আমি দোষী নই, আবার বুদ্ধিতেও বোকা নই। তুমি সত্যিই বুঝতে পারো না সব্য? আবার তুমি সেই ভুল করছো সব্য। তুমি বুঝতে পারছো না এই খেলাটা তোমার একার নয়, তোমার টিম, তোমার সম্পর্ক, সবকিছুর সঙ্গে জড়িয়ে। ধীরে ধীরে সব্যসাচী বলে, দ্রৌপদী যখন অপমানিত হয়েছিল তখন সভার সবাই চুপ ছিল। আমি এখন সেই সভার কেন্দ্রে বসে আছি। আমি জানি কাকে কবে ডাকতে হবে আর কার মুখ বন্ধ রাখতে হবে। তুমি জানো, আমি কখনো তোমাকে ভেবেছিলাম শ্রীকৃষ্ণের মতো, সে হৃদয়কে বাঁচাতে জানে, কিন্তু তুমি আজ নিজেই দুর্যোধন, নিজেই শকুনি, আবার দুঃশাসনও। তাহলে আমি মহাভারত? কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে সব্যসাচী। কোনো উত্তর দেয় না অদিতি। অফিসের কনফারেন্স রুমে পরদিন সকালে মিটিং এর সময় সব্যসাচী অফিসে এসে দেখে টিমের কেউ চোখে চোখ রাখছে না। বাতাসটা ভারী, প্রত্যেকেই যেন কোনো অদৃশ্য বোঝা বয়ে বেড়াচ্ছে। রিমিকে আজ অসাধারণ সুন্দর লাগছে। প্রিয়াঙ্কা ঠোঁট কামড়াচ্ছে, যেন রাগ চেপে বসে আছে। সব্যসাচী বলল, কেমন আছো সবাই? আজ সবাই চুপচাপ কেন? আপনি কেন কোরকানির সঙ্গে ডিল করে ফেলেছেন একা? আমি তো এখনো কোনো চুক্তি করিনি, জাস্ট আলোচনা চলছিল। আলোচনা? অথচ গতকাল রাতে ওদের এক্সিকিউটিভ আপনার সঙ্গে রেস্টুরেন্টে ছিল। আমাদের একটা মেইল এসেছে ওদের হেড থেকে, প্রজেক্ট রিডাইরেকশনের হবে, শুধু আপনার জন্য। তন্ময় চোখে আগুন নিয়ে বলে, তুই আমাদেরকে একা ছাড়িয়ে খেলছিস, আমাদের ব্যবহার করে মঞ্চ বানিয়ে তারপর তোর নিজের ইচ্ছে মতো কাজে লাগাচ্ছিস। এই তোরা বুঝতে পারছিস না, আমরা শুধু একটা টিম নই। দেখ, ওরা আমাদের টিমটাকে বাতিল করতে চায়, তাই বলে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে ব্যাকস্ট্যাপ করবে? এটাই তোমার নেতৃত্ব? প্রিয়াঙ্কা ফুঁসে ওঠে বলে। রিমি বলে, আপনি জানতেন কাল রাতে আমাকে অফিসের বাইরে দেখা করতে বলেছিল? আপনি নিজেই আমাদের দুর্বল বলে বর্ণনা করেছেন। আমাকে প্রশ্ন করা হয়েছে আমি কি শুধুই আপনার সহকারী নাকি অন্য কিছু। রিমি, আমি কখনো... আপনি কি জানেন অপমান কত গভীরে গিয়ে পোড়ায়? রিমি বলে, আমি আর আপনার টিমে কাজ করতে পারবো না। একসঙ্গে কাজ করেছি তার মানে তো এই নয় যে... অফিস ছেড়ে ওপরে একটা নিরিবিলি রুমে চলে আসে রিমি। প্রিয়াঙ্কা পাশে এসে বলে, ঠিক করেছিস, এইভাবে
এইভাবেই ওকে বলা উচিত হয়েছে তোর। ও জানে ও শকুনি নয়, কিন্তু ওর প্রত্যেকটা পদক্ষেপ না মহাভারতের শকুনির মতো। মুখে নৈতিকতা আর অন্তরে শুধু কৌশল। মহাভারতের সবাই যেমন দ্রৌপদীকে টেনে আনা হয়েছে, আজ তুই সেই দ্রৌপদী। শুধু সম্মানটা হারিয়েছিস, বিক্রি হয়েছিস। আমি কখনো কারো দয়া চাই না রে। যদি লড়তে হয় আমিও পিছিয়ে থাকবো না, আমিও এগোবো। প্রিয়াঙ্কা বলে, কি হয়েছিল বলবি? গতকাল ফিরছিলাম বাড়িতে টোটো করে, হঠাৎ করে কোরকানি ডিপার্টমেন্টের একজন আমার টোটোতে উঠে বসলো। আমার টিম ওয়ার্ক সম্পর্কে সব সময় ওয়াকিবহাল, তা সত্ত্বেও বলল সব্যসাচীর সঙ্গে কাজ করার পেছনে নাকি আমার কোনো একটা গোপন কৌশল কাজ করে। এমনিতে আমার হাতের কাজ খুব একটা প্রশংসনীয় নয়, কিন্তু সব্যসাচী একটু বেশি প্রশংসা ছড়ায় আর পরে নাম কেনে নিজের। অবশ্য এই নাম কেনার পেছনেও নাকি আমি কোনো রকম বাধা দিই না, কারণ সব্য আমাকে পুষিয়ে দেয়। পুষিয়ে দেয় মানে বুঝতে পারছিস না? সব্যসাচীর ফ্ল্যাট, রাত 11টা। সব্যসাচী আজ অফিস থেকে ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিল, ল্যাপটপটা অন করা। কাজের স্ক্রিনে কিন্তু মন নেই। অদিতি এসে পাশে বসে। তুমি জানো, তোমার মুখটা আজকে একটু অন্যরকম লাগছে। কিরকম? যেমন কেউ বহুদিন ধরে একটা মুখোশ পরে আছে, আজ হঠাৎ সেটা খসে পড়েছে। কিন্তু ভিতরের মুখোশ ততটাই ঠান্ডা, ততটাই হিসেবি। আমি যা করেছি দলের জন্য করেছি। আমার পরিকল্পনা ছিল সফলতা আনা। সফলতা কার জন্য? নিজের জন্য না দলের জন্য? তুমি যদি বুঝতে না পারো তাহলে কিছু বলার নেই। তুমি চাইলেই সব করতে পারো সব্য। তুমি এমনই, তুমি সব জানো, সবাইকে চালনা করো, জানো শকুনি। তুমি বলো তুমি ধ্রুব নেতৃত্বে বিশ্বাসী, কিন্তু ভিতরে লুকিয়ে রেখেছো এক আত্মকেন্দ্রিক স্বার্থপরতা। তুমি আমার শকুনি বললে না, তুমি নিজে শকুনি নাও, কিন্তু তোমার ছায়া হয়ে উঠেছে। তুমি জানো কাকে কখন কি বলতে হবে, কার দুর্বলতা কোথায়, কার চুপ থাকা কাজে লাগবে তোমার। তুমি জানো কিভাবে চুপ থেকে অন্যদের ভুলে ঠেলে দিতে হয়। আমার ভুল ছিল, আমি স্বীকার করি, কিন্তু আমি আঘাত করতে চাইনি। আমি ভেবেছিলাম আমি যদি জিতি তাহলে আমার টিমও জিতবে। এই ভাবনা থেকেই তো দ্রৌপদীর বস্ত্রহরণের সবাই নীরবতা এসেছিল গো। তোমার নীরবতা তোমাকে তাদের মতোই ভুল করে তুলছে। আমি নিজের মুখটাকে চিনতে পারছি না অদিতি। আমি সত্যি স্বার্থপর। মুখোশটা খুলে যাওয়ার পরেও যদি কেউ চমকে ওঠে তাহলে বোঝা যায় মুখোশটা তার পরিচয় ছিল না। তুমি এখন ঠিক কি করবে? তুমি কে হতে চাও? কৌরব সভার নীরব সদস্য, নাকি অন্তরের দ্বন্দ্বে দীপ্ত শ্রীকৃষ্ণ? তুমি এইভাবে ঠকাতে পারলে তোমার টিম ওয়ার্কারদের? ওদেরকে দিয়ে সারা রাত কাজ করিয়ে নিজের সম্পর্কে কাজ বলে কোরকানির প্রজেক্ট সম্পূর্ণ নিজের কাছে দখল করে নিলে। রিমির কাজের প্রশংসা উঠতেই তুমি বলে দিলে রিমি তোমার সঙ্গে রাত কাটিয়েছে। ঠিক যেই ভুলটা তুমি অনেকদিন আগে করেছো, যেইভাবে তুমি ইরাকে কাজে লাগিয়েছ। রিমি টেবিল ল্যাম্পের নিচে বসে, এক হাতে কফির মগ, অন্য হাতে ডায়েরি, চোখ দুটো লাল, কিন্তু কান্না করছে না। ক্রমাগত সিদ্ধান্ত গেঁথে গেছে মনে আর মগজে। সে ভিডিও কলে যুক্ত হয়েছে। প্রিয়াঙ্কা, তন্ময়, শুভম, স্নেহাশিস এবং কোরকানির প্রতিযোগী কোম্পানির রিসার্চ হেড। রিমি বলে, আমি আর চুপ থাকবো না, এইবার পাল্টা চাল দিতে হবে। যা হয়েছে সেটা শুধু আমার টিম ভাঙার ঘটনা নয়, এটা আত্মসম্মানের লাঞ্ছনা। আমি সম্মান ফেরত চাই। তুই কি ভাবছিস কোর্ট কেস, অফিসিয়াল অভিযোগ? তার চেয়েও বড় কিছু। আমি সত্যিটা সবার সামনে আনবো প্রিয়াঙ্কা, শুধু টিমের ভেতর নয়, পুরো ইন্ডাস্ট্রির সামনে। সব্যসাচীর মুখোশটা আমি ছিঁড়ে ফেলবো। তুমি জানো না রিমি, ও কতটা শক্তিশালী। ওর রেফারেন্স লবি সবই প্রতিষ্ঠিত। আমি জানি মহাভারতের সবাইও দ্রৌপদী একা দাঁড়িয়েছিল, কিন্তু আমি আজকে একা নই। আর আমি শুধু অভিযোগ করব না, দৃষ্টান্ত গড়ে তুলব। স্নেহাশিস প্রশ্রান্ত গলায় বলে, আমরা চাইলে মিডিয়াতে রিপোর্ট করতে পারি, ইমেলও ফুটে উঠতে পারে, কনফারেন্স কলের রেকর্ড আছে আমাদের কাছে, আরো অনেক প্রমাণ। শুধু তোমার সিগন্যাল দরকার। দাও, আমি তৈরি। ওর অহংকার ভাঙবো আমি, দর্পভঙ্গ করে তবে শান্ত হব। পরের দিন সকাল, সব্যসাচীর ফ্ল্যাট। অদিতি এক কাপ চা নিয়ে এসে সব্যসাচীর ব্যালকনিতে পাশে এসে দাঁড়ায়। চোখে ক্লান্তি আর অদ্ভুত শূন্যতা। বলে, আজ অফিসে যাচ্ছ না? যাব। মুখে হাসি এঁকে। ভেতরে যাই হোক, বাইরে আমি যে সফল সব্যসাচী, মুখোশ পরা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অদিতি বলে, তুমি জানো, আমি ভেবেছিলাম তুমি ভেঙে পড়বে,
কিন্তু দেখছি তুমি এখনো মুখোশ ধরে আছো। চুপচাপ সব্যসাচী বলে, শকুনি যখন পাশা খেলতো সে জানতো কাকে হারাতে হবে। আমি এখন জানি হার মানাটাও এক রকমের জয়। তুমি হার না, তুমি পালিয়ে যাচ্ছ সব্য, সত্যের মুখোমুখি হতে পারছো না। একদিন তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে চমকে যাবে, কারণ সেখানে তুমি থাকবে না, থাকবে কেবল তোমার মুখোশটা। সব্যসাচী বলে, মুখোশ কখনো সঙ্গ ছাড়ে না অদিতি। আমরা ওকে ভালোবাসতে শিখে ফেলি যে। কর্পোরেট সেমিনার, মিডিয়া প্রেজেন্ট। রিমি স্টেজে দাঁড়িয়ে, হাতে একটা মাইক্রোফোন, চোখে অদম্য দীপ্তি। সামনে বসে থাকা এক সারি কর্পোরেট প্রতিনিধি, মিডিয়া রিপোর্টার এবং দর্শক। বড় স্ক্রিনে ভেসে উঠেছে অফিসের ইমেল, কল রেকর্ড আর ভেতরের বার্তা। রিমি প্রবল কণ্ঠে বলে, আমরা বিশ্বাস করি নেতৃত্ব মানে সম্মান, কিন্তু কখনো কখনো সেই নেতৃত্ব আমাদের চেপে ধরে। কেউ কেউ ভাবে তারা ঈশ্বরের দূত, বাকিরা তাদের সিঁড়ি। আমি সেই সিঁড়ি ভাঙতে এসেছি স্যার। আমি শুধু রিমি নই, আমি সেই মেয়েটা যার সম্মান নিয়ে খেলা হয়েছে। এবার আমি সেই সভা জ্বালিয়ে দিতে এসেছি। জনতা হাততালিতে ফেটে পড়ে। ক্যামেরার ফ্ল্যাশব্যাকে সব্যসাচীর মুখ ক্লোজ আপে ধরা পড়ে, চোখে জল, ঠোঁটে চাপা যন্ত্রণার ব্যথা। সব্যসাচীর অফিসে সেই দিন শেষে ঘড়ির কাঁটা সন্ধ্যা ছুঁই ছুঁই করছে। সব্যসাচী একা বসে আছে, চোখের নিচে কালি, ফোন নিঃসঙ্গ, মনটা অস্থির। রিমির করা সেমিনারের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কর্পোরেট গুঞ্জন, সংবাদ মাধ্যমের টাইটেল, সবকিছুতেই সব্যসাচী নামটা এক লাঞ্ছনার প্রতীক হিসাবে গড়ে উঠেছে। এত দ্রুত সবটা কিভাবে বদলে গেল? আমি তো শুধু জিততে চেয়েছিলাম। দরজায় ঠিক সেই সময় টোকা পড়ে। প্রবেশ করে তন্ময় আর প্রিয়াঙ্কা। চুপচাপ এসে বসে পড়ে। পরিবেশটা ভারী। তন্ময় বলে, আমরা আসলে ক্ষমা চাইতে আসিনি। শুনেছি কোরকানের টিম চুক্তি বাতিল করেছে, আর ডিরেক্টর বোর্ড তোমাকে পদত্যাগ দিয়েছে। হ্যাঁ, আমার মুখটা এখন সবার কাছে একটা প্রতারণা, ক্ষমতার অপব্যবহার আর আত্মকেন্দ্রিকতার প্রতীক। ঠিক সেই সময় প্রিয়াঙ্কা বলে, তুমি সব হারাওনি সব্য, তুমি নিজেকে চেনো আগে। এটা কিন্তু কম কিছু নয়। নিজেকে চিনেছি মানে? যে আমি এতদিন যাকে বিশ্বাস করতাম সেই আমি আসলে মুখোশ পরা ছিলাম। আমি কি শকুনি? তুমি শকুনি নাও, কিন্তু তুমি শকুনির মতো সিদ্ধান্ত নিয়েছিলে, নিজের সুবিধার জন্য, নিজের অহং রক্ষার জন্য। আমরা সব সময় একসাথে পথ হাঁটতে চেয়েছি, কিন্তু তুমি তুমি আমি কাউকে সম্মান দিতে পারিনি, তাই তো? রিমিকে অপমান করেছিলাম, বুঝতেও পারিনি কখন সম্মানটা হাতছাড়া হয়ে গেছে। সম্মান দেওয়া মানে কেবল কারো কথায় মাথা নোয়ানো নয় সব্য, বলে প্রিয়াঙ্কা। তার কষ্ট, তার পরিশ্রম, তার আত্মত্যাগকে বোঝা, এটাই সব থেকে বড় নেতৃত্ব। তুমি সেটা হারিয়ে ফেলেছ। এখন তুমি সত্যি যদি বুঝে থাকো, তাহলে নতুন করে শুরু করতে পারো। এক নির্জন ক্যাফেতে সন্ধ্যে 7টায় বসে আছে রিমি জানলার ধারে। বাইরে বৃষ্টি পড়ছে, হালকা আলো, টেবিলে কফির কাপ। হঠাৎ দরজায় প্রবেশ করে সব্যসাচী, ভিজে, গম্ভীর মুখে। চুপচাপ পাশে এসে দাঁড়ায়। এই এলো, তুমি চাও না আমি তোমার চোখের সামনে আসি? জিজ্ঞাসা করে সব্যসাচী রিমিকে। আমি আজকে এসেছি ক্ষমা চাইতে নয়, শিখতে। শিখতে? পাল্টা প্রশ্ন করে রিমি সব্যসাচীকে। আমি সবকিছু হারিয়েছি রিমি, আমার পদ, সম্মান, ভবিষ্যৎ, কিন্তু একটা অর্জন করেছি। তোমার নীরব চোখের প্রতিচ্ছবিতে নিজেকে দেখে ভয় পেয়েছি। আমি কি আজ সত্যি সেই মানুষ যে এতদিন আমি ঠিক এটাই ভেবে বেঁচেছিলাম? রিমি নিঃশ্বাস ফেলে, বলে, তুমি যদি সেই প্রশ্ন নিজেকে সত্যি করে থাকো, তাহলে তুমি শিখেছ। কিন্তু মনে রেখো, এই লজ্জা দিয়ে আবার দয়া ভিক্ষা করো না। এই অনুতাপ দিয়ে যেন তুমি ফের শিকার খুঁজে না পাও। নিজেকে বদলাও, কিন্তু আমার দিকে ফিরে চাইবার সাহসটা রেখো না। জানি আমি এখন কেবল নিজের প্রতিচ্ছবি দেখেই জ্বলতে চাই। যদি তুমি ভস্ম থেকে একদিন নতুন কিছু দেখতে পাও, তাহলে অবশ্যই জানবে সব্যসাচী একদিন সত্যি শুদ্ধ হতে চেয়েছিল। রিমি বলে, হয়তো, কিন্তু মহাভারতের সভা একবার ভেঙে গেলে সেখানে পুনরায় ধর্মরাজ্য গড়ে তোলা সহজ নয়। শহরের বড় বিলবোর্ডে রিমির ছবির পাশে বড় হরফে লেখা, সম্মান কেবল অর্জনের নয়, রক্ষার যুদ্ধ। নিচে লেখা, প্রতিষ্ঠা,
দীপ্তি কর্পোরেট নীতিমালা কাউন্সিল। সব্যসাচী রাস্তায় দাঁড়িয়ে ধীরে ধীরে মুখ থেকে তার পুরনো মুখোশটা নিজেই খুলে ফেলে। চোখে জল, কিন্তু মুখে একটা শুদ্ধ প্রশ্রান্তি। হঠাৎ করে চোখ পড়ে তার রাস্তার পাশে বসে থাকা একটা পাগলির দিকে। চোখটা আটকেই থাকে বেশ কিছুক্ষণ। পাগলি তার পোশাকটা বড্ড বেশি চেনা, নীল গ্রাউন্ডটা কেমন যেন ভাঙা ভাঙা। পাগলিটা বিষণ্ণ দৃষ্টিতে সব্যসাচীর চোখের দিকেই তাকিয়ে। পাগলিটার আশেপাশে অনেক লোকজন রয়েছে, কেউ টাকা ছুড়ে দিচ্ছে, কেউ খাবার, কিন্তু পাগলিটা সব্যসাচীর দিকে অঙ্গুলি নির্দেশ করে উচ্চস্বরে হেসে উঠেছে। সব্যসাচীর বুকের ভেতরটাও কেমন যেন ফাঁকা হয়ে যায়। অতিরিক্ত চতুরতা সব্যসাচীকে আজ পথে এনে ফেলেছে। আমাদের চারপাশে প্রতিটা অফিসের কেবিনে, করিডোরে, ট্রেনের কামরায় কিংবা পরিবারের বৈঠকখানায় সব্যসাচীর মতো লোক লুকিয়ে থাকে। কেউ তাকে চেনে না, আবার সে সবার মধ্যে বাসও করে। সে আমাদের ভেতরের সেই আমি, যে নিজের স্বার্থে শুদ্ধতাকে ছেড়ে দেয়, নৈতিকতাকে অজুহাতে ঢাকে। প্রতিটা সম্পর্ক, প্রতিটি পদক্ষেপ আমরা সেই স্বার্থপর আমিকে মঞ্চে উঠতে দিই। সে কথা বলে, সে সিদ্ধান্ত নেয়, সে অন্যকে ব্যবহার করে। কিন্তু আমাদের জীবনেও একদিন আসে যেদিন আমাদের সম্মুখে দাঁড়ায় রিমির মতো কেউ, যিনি শুধু প্রতিবাদী করেন না, প্রতিক্রিয়াও জানান না, বরং আমাদের মুখোমুখি করেন আমাদের প্রতিচ্ছবির। যেদিন আমরা দেখি আমাদেরই কোনো কথায়, আচরণে বা নীরবতায় কারো আত্মসম্মান চূর্ণ হয়েছে, সেই দিন সেই আত্মসম্মান হানিকর মুহূর্তের আঘাত আমাদের শ্রুতিকে প্রতিধ্বনিত করে। সেই দিন থেকেই শুরু হয় ভাঙন। দ্রৌপদীর সভায় মহাভারতে ওই বস্ত্রহরণ হয়েছিল মাত্র একটি প্রশ্নের উত্তর না পাওয়ায়। কেউ কিচ্ছু বলেনি, কেউ উঠে দাঁড়ায়নি। সেই নীরবতার মধ্যে গর্জে উঠেছিল দ্রৌপদীর সম্মান। সেই মুহূর্তেই শুরু হয়েছিল যুদ্ধের পথ চলা। যুদ্ধ সিংহাসনের নয়, যুদ্ধ আত্মমর্যাদার। এই উপন্যাসেও সেই দ্রৌপদী রিমি, যার অপমান সভার মধ্যে ঘটে না, কর্পোরেট কাঠামোর ভেতরে ঘটে। কিন্তু তার প্রতিবাদ সভ্য, দৃঢ় এবং দূরদৃষ্টি সম্পন্ন। সে জানে সম্মান রক্ষার জন্য দর্প ভাঙা ছাড়া আর কোনো পথ নেই। সব্যসাচীর আত্মসন্ধান শেখায় মানবতার ভেতরে লুকিয়ে থাকা কাম, ক্রোধ, মোহ, মায়া, এই চারটি বন্ধনই আমাদের নৈতিকতার পথ রুদ্ধ করে। এই বন্ধনগুলোকে শক্তি দেয় স্বার্থপরতা আর মুখোশ পরে থাকা আত্ম অহং। কিন্তু একবার সেই মুখোশ খুলে গেলে, সেই দর্প চূর্ণ হলে, তখনই সম্ভব দীপ্তির। সেই দীপ্তি যা দহন থেকে আসে, পুড়িয়ে যাওয়া প্রতিচ্ছবি থেকে উঠে আসে এক নতুন আমি। আমরা কেউ শ্রীকৃষ্ণ নই, কিন্তু আমাদের ভিতরে তার আত্মকথা বলে, আত্মা বলে অনেক কিছু। যখন আমরা অন্যায়ের সামনে দাঁড়িয়ে, যখন অন্যের সম্মানকে নিজের বিজয়ের সিঁড়ি হিসাবে অস্বীকার করি, আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত, প্রতিদিনের নীরবতা সবই এক একটা পাশা। সেই পাশার চাল যদি অন্যের ক্ষতি করে, তাহলে একদিন সেই পাশার ফল আমাদের মুখেই ফেরে। দর্পভঙ্গে দীপ্তি আমাদের মনে করিয়ে দেয় যে লড়াই করে নয়, লড়াই নিজের ভেতরে চলে। মুখোশ ভেঙে মুখোমুখি দাঁড়াবার সাহসের মধ্যেই শুরু হয় সত্যিকারের মানবতা, এবং সেখানে সম্মানের যুদ্ধেই জয় হয় আত্মার। শহরের বড় বিলবোর্ডে রিমির ছবির পাশে বড় হরফে লেখা, সম্মান কেবল অর্জনের নয়, যুদ্ধরও। দীপ্তি কর্পোরেট নীতিমালা কাউন্সিল। সব্যসাচী রাস্তায় দাঁড়িয়ে দেখে ধীরে ধীরে মুখ থেকে তার পুরনো মুখোশ খসে পড়ে। চোখে জল আসে, পিছনে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু সব্যসাচীর মুখে যেন ভোরের আলোর সম্ভাবনা। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।